সারা দেশে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। বাতিল হলে আপিলের সুযোগ। নির্বাচনে বাধা হতে পারে পরাজিত শক্তি, শঙ্কা উপদেষ্টা রিজওয়ানার। পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। রাজধানী সহ 17 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন, বিপাকে ছিন্নমূল ও শ্রমজীবীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার গোমতী সেতুর গার্ডারের নাট বল্টু চুরি, যানবাহন উঠলেই অস্বাভাবিক কম্পন। নেত্রকোনায় পানি নেমে যাওয়ায় হাওরে বড় আবাদে ব্যস্ত কৃষক, কৃষি উপকরণের দাম কমানোর দাবি। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। জাতীয় নির্বাচনের আগে সারা দেশে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। বাতিল হলে থাকছে আপিলের সুযোগ। এ বিষয়ে বিস্তারিত জানা যায় ময়মনসিংহ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে হারুনুর রশিদ, কুমিল্লা থেকে খালেদ সাইফুল্লাহ এবং নারায়ণগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন ইমরান আলী। প্রথমে চলে যাচ্ছি ময়মনসিংহে হারুনুর রশিদের কাছে। হারুন, মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম কেমন চলছে বিস্তারিত জানাবেন। সাহাব, আজকে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহের যারা প্রার্থী হয়েছেন বিভিন্ন আসনে তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। কিছুক্ষণ আগে ময়মনসিংহ 4 সদর আসনের যারা প্রার্থী হয়েছেন তাদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হয়েছে এবং এই আসনে 10 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে 2 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে একজন বাংলাদেশ সুপ্রিম পার্টির লিয়াকত আলী এবং আরেকজন এনপিপির হামিদুল ইসলাম। এই 2 জন হলফনামায় তাদের যে অসম্পূর্ণ হলফনামা দাখিল করেছেন, অর্থাৎ সম্পদের যে বিবরণী সেটি হলফনামায় দেওয়া হয়নি, যার কারণে এই 2টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া বাকি যে 8 জন রয়েছেন এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ বাকি 8 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আগামী 5 তারিখ থেকে 9 তারিখের মধ্যে আপিল করতে পারবেন এবং পরবর্তীতে আপিলের মাধ্যমে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের সেটি পুনর্বিবেচনা করা হবে বলে এখান থেকে জানানো হয়েছে। তো আমি যদি একটু বলি, ময়মনসিংহ জেলার 11টি আসন রয়েছে। 11টি সংসদীয় আসনের মধ্যে গতকালকে 3টি ময়মনসিংহ 1, 2, 3 এই 3টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হয় এবং সেই 3টি আসনে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র নানা কারণে বাতিল করা হয় এবং বাকি যারা ছিলেন তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হয় এবং আজকে এখন পর্যন্ত ময়মনসিংহ সদর আসনের 10 জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে ময়মনসিংহ 5 মুক্তাগাছা আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দলের যারা মনোনয়ন প্রত্যাশী বা স্বতন্ত্র মনোনয়নপত্র দাখিল করেছেন সেই প্রার্থীরা কিন্তু ইতিমধ্যেই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের যে মিলনায়তন রয়েছে সেখানে এসে তারা উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই 5 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের সর্বশেষ। আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, আমাদেরকে জানাবেন মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে কি বলছেন প্রার্থীরা, আর সেখানে নির্বাচনী উৎসবের আমেজ কেমন, বিস্তারিত জানাবেন। সাহাব, দ্বিতীয় দিনের মতো কুমিল্লায় মনোনয়নপত্র জমা নেওয়ার যাচাই বাছাইয়ের কাজ কিন্তু শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। তো সকাল থেকেই এই প্রাঙ্গণ, রিটার্নিং অফিসার কার্যালয় প্রাঙ্গণ কিন্তু বেশ উৎসব মুখর দেখতে পাচ্ছি, যে যারা প্রার্থীরা আসছেন তাদের সাথে তাদের যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং নেতাকর্মীরা তারা কিন্তু রয়েছেন, কারণ যাচাই বাছাইয়ের সময় আইনজীবী সহ তারা কিন্তু যে কাগজপত্রগুলো যাচাই বাছাই করেন সেই সংক্রান্ত নথিপত্রের
যৌক্তিকতার জন্য কিন্তু তারা তাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্গকে এখানে নিয়ে আসেন। তো এখানে বেশ উৎসবমুখরভাবেই কিন্তু আজকে শুরু হয়েছে। কুমিল্লা 7 থেকে কুমিল্লা 11 আসন পর্যন্ত যে আসনগুলো রয়েছে 5টি আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই আজকে শুরু হবে। গতকাল 1 থেকে 6 পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে এবং সেখানে 16 জনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে এবং এছাড়াও 44 জনকে প্রার্থিতা বৈধ করা হয়েছে। তো আজকেও কিন্তু বাকি 54 জনের যেই 5টি আসন রয়েছে তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম এই মাত্র শুরু হলো। ওখানে কুমিল্লা 7, কুমিল্লা 8, 9, 10 এবং 11 এই 5টি আসনের সংসদ সদস্য প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু একটির পর একটি কিন্তু পর্যায়ক্রমে যাচাই বাছাই কার্যক্রম চলমান থাকবে এবং বিকেল গড়িয়ে যেতে পারে সেই 54 জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ করার কার্যক্রমগুলো। তো আমরা প্রতি মুহূর্তেই আপনাদেরকে জানাবো যে এখানকার সবশেষ যে পরিস্থিতি। এবং গতকালকে আমরা দেখেছি যে বেশ অনেকেরই স্বাক্ষর না দেয়া এবং যারা স্বতন্ত্র প্রার্থী তাদের 1% ভোটার তাদের ভোটারদের যে স্বাক্ষর অথবা এনআইডির যেই নাম্বার সেগুলোর কিছু গরমিল থাকার কারণে সেগুলো নিয়ে এখানে বেশ জটিলতা হয়েছে এবং অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তো এই ছিল কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে সবশেষ। পরবর্তীতে আবার পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে। সাহেব নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী ইমরান আলী। আমরা কুমিল্লা এবং ময়মনসিংহের খবর জানছিলাম। নারায়ণগঞ্জে এখন পর্যন্ত কয়টি আসনে মনোনয়ন বাছাই সম্পন্ন হয়েছে সে সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। জি, আজকে সকাল 10:30 থেকে কিন্তু নারায়ণগঞ্জে যে প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছিল তাদের যাচাই বাছাই কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। তো শুরুতেই সকাল 10:30টায় নারায়ণগঞ্জ 1 আসনের মনোনয়ন যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু হয় এবং সেটি কিন্তু 11টা নাগাদ চলবে। নারায়ণগঞ্জে যে 5টি আসন রয়েছে সেই 5টি আসনের কিন্তু প্রতিটি আসনের জন্য 30 মিনিট করে বরাদ্দ রয়েছে যাচাই বাছাই কার্যক্রম করার জন্য। তো সেটি কিন্তু এখন চলছে। তো সর্বশেষ যেটি আমরা জানতে পারলাম যে নারায়ণগঞ্জ 1 আসন 11টার পর্যন্ত কার্যক্রম যাচাই বাছাই শেষ হওয়ার পরে এখন নারায়ণগঞ্জ 2 আসনের কিন্তু মনোনয়ন যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে। তো এর আগে যেটি আরেকটু জানাতে চাই আপনাদেরকে যে গত 29শে ডিসেম্বর নারায়ণগঞ্জে মনোনয়নপত্র জমা দেওয়ার কিন্তু শেষ দিন ছিল। সেই দিনটিতে সর্বমোট 57 জন প্রার্থী কিন্তু মনোনয়ন জমা দিয়েছে নারায়ণগঞ্জের 5টি আসন থেকে। এর আগে নারায়ণগঞ্জের এই 5টি আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন 91 জন প্রার্থী। তার মধ্য থেকে এই 57 জন প্রার্থী সর্বশেষ মনোনয়নপত্র জমা দেয়। তারই প্রেক্ষিতে আজকে সকাল 10:30 থেকে মনোনয়ন বাছাইয়ের কার্যক্রমটি শুরু হয়। তো এই কার্যক্রমটি আজ বেলা 1টা নাগাদ চলবে বলে আমরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে আমরা সর্বশেষ যেটি নারায়ণগঞ্জ 1 আসনের আমরা ডিপি ভূঁইয়াকে আমরা মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম করার পর আমরা বের হয়ে যেতে দেখেছি। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমের সর্বশেষ। আসন্ন নির্বাচন ঘিরে প্রার্থিতা যাচাই বাছাইয়ের বিস্তারিত জানাতে কুমিল্লা, ময়মনসিংহ এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। বগুড়া 6 আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজেদ, জানাবেন যে প্রার্থিতা বৈধ ঘোষণার পর নেতাকর্মীদের অনুভূতি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? হ্যাঁ সাহাব, ত্রয়োদশ নির্বাচনের যে প্রার্থীর যাচাই বাছাই সেটা কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে এবং আজকে সকালে যে বগুড়া 6 আসন সেটি কিন্তু যাচাই বাছাই শেষ হয়েছে। এখানে বগুড়া 6 আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং তিনাকে বৈধতা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি জামাতে ইসলামে যিনি ছিলেন আবেদুর রহমান সোহেল তাকেও বৈধতা ঘোষণা করা হয়েছে। আর তাছাড়া জিএসডি যিনি ছিলেন, বাসদে যিনি ছিলেন এবং ইসলামী আন্দোলনে যিনি ছিলেন, এই 3 জনকে কিন্তু তাদের ত্রুটি থাকার কারণে, মনোনয়নপত্র ত্রুটি থাকার কারণে তাদেরকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এবং বর্তমানে যে কার্যক্রম চলছে সেটি হলো বগুড়া 7 আসন, যে আসনটিতে বেগম খালেদা জিয়া এখানে মনোনয়ন সংগ্রহ করেছিলেন, কিন্তু তিনি মারা যাওয়ার আগেই কিন্তু আরেকজন বিএনপি দলীয় যে সভাপতি, তিনি উপজেলা সভাপতি গাবতলী, তিনি কিন্তু মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সেটিরই কিন্তু যাচাই বাছাই এখন চলছে।
চলছে। এছাড়া গতকাল যে 7 আসনের মধ্যে বগুড়া 1, 2 এবং 3 এই 3টি আসনে কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছিল। সেখানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমানের কিন্তু ত্রুটি থাকার কারণে, মনোনয়নপত্রের ত্রুটি থাকার কারণে কিন্তু তাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এবং এই যেগুলোকে অবৈধ ঘোষণা করা হচ্ছে তারা কিন্তু একটা আপিলের সুযোগ পাবেন, এবং আপিলে তারা যদি তাদেরকে আবার বৈধতা ঘোষণা করা হয় তারা নির্বাচনের সুযোগ গ্রহণ করবেন। আর আপনি যেটি বলছিলেন যে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করার পরে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি, এবং তারা বলছেন যে সর্বোচ্চ ভোটে জনাব তারেক রহমানকে এখানে নির্বাচিত করবেন, এবং বগুড়া 6 আসন থেকে তিনি বগুড়া সদর যে 6 আসন থেকে সে 6 আসন থেকে তাকে নির্বাচন করে, এবং পরবর্তীতে তারা বলছেন, বিএনপি নেতাকর্মীরা বলছেন তাকে যদি সর্বোচ্চ ভোট পান এবং যদি সংখ্যাগরিষ্ঠ হন তাহলে হয়তো প্রধানমন্ত্রী তিনি হবেন। এরকমই তারা আশা পোষণ করছেন। এবং এই যাচাই বাছাই কার্যক্রম আগামীকাল পর্যন্ত সময় আছে, তাছাড়া আপিলের সময় আছে। তারপরে অনেক যে তারপরে যে নির্বাচনের তারিখ 12 ফেব্রুয়ারি, সেই 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এর মধ্যে যে ভোটের পরিবেশ সেটি কিন্তু খুব সুন্দর পরিবেশ, এবং যে রিটার্নিং কর্মকর্তার অফিসে আমরা যখন রয়েছি, যেটি জেলা প্রশাসকের কার্যালয়, সেই কার্যালয়ে কিন্তু নেতাকর্মীরা, প্রতিটি দলের নেতাকর্মীরা কিন্তু এসেছেন, যারা এখানে মনোনয়নপত্র জমা করেছেন তাদের যাচাই বাছাই কার্যক্রমে কিন্তু তারা এসেছেন, এবং তারা দেখছেন কি কি ত্রুটি কারণে তাদেরকে অবৈধ ঘোষণা করা হচ্ছে মনোনয়নপত্র। এই ত্রুটিগুলো তারা দেখছেন, এবং কোনো ক্ষেত্রে কিন্তু দুই পক্ষের উকিল, ব্যারিস্টার পর্যন্ত এখানে এসে তারা কিন্তু যুক্তি তর্কে উপস্থাপন করে তাদের প্রার্থীকে বৈধতা ঘোষণা করার জন্য রিটার্নিং কর্মকর্তাকে বলছেন, আপিল করছেন। তো এইভাবে যে মনোনয়ন যে এখানে বাছাই সেটা কিন্তু চলছে। আর আগামীকাল পর্যন্ত সময় আছে মনোনয়ন বাছাইয়ে, সেটা চলবে। আর বগুড়ার যে 7টি আসন, সেই 7টি আসনে কিন্তু যে মনোনয়ন যারা বৈধ হবে তারা কিন্তু নির্বাচন করতে পারবেন। তো এই ছিল আমার কাছে বগুড়ার যে রিটার্নিং অফিসের কার্যক্রম থেকে সর্বশেষ। বগুড়া 6 আসনের প্রার্থীরা যাচাই বাছাইয়ের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাজিদুর রহমান। খাদ্যশস্য প্রাণী সম্পদে সমৃদ্ধ জেলা সিরাজগঞ্জ। উত্তরের প্রবেশদ্বার এই জেলায় রয়েছে শিল্পের সম্ভাবনাও। প্রায় 26,86,000 ভোটার নিয়ে জেলার 6টি আসনের মানুষের পেশায় রয়েছে যেমন ভিন্নতা, তেমনি রয়েছে ভিন্ন ভিন্ন চাহিদাও। সদর ও কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ 2 আসন। এ আসনের ভোটারদের চাওয়া নদী ভাঙন রোধ ও কর্মসংস্থান সহ কৃষি পণ্যের বাজারজাতকরণ। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহর থেকে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। রিফাত, ভোটারদের চাওয়া পাওয়া প্রার্থীদের প্রতিশ্রুতির বিষয়ে জানাবেন বিস্তারিত। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে যেহেতু 6টি সংসদীয় আসন রয়েছে, এই 6টি সংসদীয় আসনের মধ্যে সিরাজগঞ্জ 2 সংসদীয় আসনে রয়েছে। এই 2 সংসদীয় আসন সদর উপজেলা এবং কামারখন্দ উপজেলার 10টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা নিয়ে গঠিত, এবং প্রায় 4 লাখ ভোটার রয়েছে এখানে। এই সদর উপজেলাটি যেহেতু যমুনা নদী বেষ্টিত, সে কারণে এখানকার যারা চরাঞ্চলের বাসিন্দা রয়েছেন তাদের আসলে কৃষি পণ্য যে উৎপাদিত কৃষি পণ্য রয়েছে সেটি বাজারজাতকরণে একটি তারা বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু প্রার্থীদের কাছে তারা আশা করছেন। পাশাপাশি এই সিরাজগঞ্জ যেহেতু যমুনা নদী বেষ্টিত এলাকায়, এখানকার যে চরাঞ্চলের যে কৃষিপণ্য নিয়ে যাওয়ার যে সড়কের যে যোগাযোগ ব্যবস্থা সেটি অনুন্নত থাকায় এবার যারা প্রার্থীরা রয়েছেন তাদের কাছে কিন্তু এই যে যাতায়াত ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি যেহেতু এই পৌরসভা নিয়ে গঠিত, পৌরসভাটি প্রায় 15টি ওয়ার্ড নিয়ে পৌরসভা গঠিত, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই পৌরসভায় নাগরিক যে সুযোগ সুবিধা সেটি নিশ্চিত হয়নি, যে কারণে আসলে প্রার্থীদের কাছে ভোটাররা যেটি চাচ্ছেন যে শহরের যে যানজটগুলো রয়েছে সেটি নিরসনের পাশাপাশি এই এলাকার যারা বেকার যুবক রয়েছেন তাদের কর্মসংস্থানের একটি সুযোগ সৃষ্টি করা। আপনাকে জানিয়ে রাখি যে যমুনা সেতু চালুর পর এই সিরাজগঞ্জ সদর আসনে কিন্তু শিল্পের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল এবং বিসিক শিল্প পার্ক গড়ে ওঠায় এখানে যে শিল্পের সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে আসলে কর্মসংস্থানের গুরুত্বটাকেই আসলে প্রাধান্য দিচ্ছেন এখানকার ভোটাররা, এবং তারা যেটি বলছেন যে শিল্পগুলো এখানে স্থাপন হবে সেখানে যেন সিরাজগঞ্জের যারা ভোটাররা রয়েছেন, সিরাজগঞ্জের যারা মানুষ রয়েছেন তাদের যাতে আসলে কর্মসংস্থান এখানে নিশ্চিত করা যায়, সে দাবি কিন্তু আসলে ভোটারদের পক্ষ থেকে আমরা পেয়েছি। পাশাপাশি যেহেতু যমুনা নদী বেষ্টিত, এখানকার যে ভাঙ্গনের যে সমস্যাটি রয়েছে এই এলাকার, সেই ভাঙ্গন রোধে যাতে এই
এই যারা প্রার্থী যারা এবার ভোটে দাঁড়িয়েছেন তারা যাতে এই বিষয়গুলোকে আসলে গুরুত্ব দেন, সেই বিষয়গুলো ভোটারদের পক্ষ থেকে আসছে। এবং যেহেতু ভোট সন্নিকটে সেহেতু ভোট সন্নিকটে সেক্ষেত্রে আসলে ভোটের হাওয়া বিরাজ করছে। তো আজ বিকাল 4:30টায় ভোটারের ইস্তেহার নিয়ে যুক্ত থাকবেন সিরাজগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের, সেটি দেখার আমন্ত্রণ রইল। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ 2 সংসদীয় আসন থেকে সবশেষ। সারা দেশে বেড়েছে শীতের দাপট, 9 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গেল কয়েকদিন ধরে ফেনীতে দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না। ফেনীতে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বৃষ্টির ফোঁটার মতো ঝড়ে কুয়াশা। তাপমাত্রা কমে যাওয়ায় তীব্র ঠান্ডায় বেকায়দায় পড়েছেন শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হাসপাতালগুলোতে বেড়েছে জ্বর, সর্দি, কাশি, হাঁপানি সহ বিভিন্ন রোগের সংখ্যা। একইভাবে উত্তর পশ্চিমাঞ্চলের জেলা যশোরে বেড়েছে শীত। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। সময় মতো ঘর থেকে বের হতে না পারায় অনেকেই কাজের সন্ধান পাচ্ছেন না। শীতের কারণে শহরের রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও অন্য সময়ের থেকে কম। একইভাবে রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর সহ সারা দেশে কমেছে তাপমাত্রা। শীতে বিপাকে পড়েছেন ছিন্নমূল সহ নানা শ্রেণী পেশার মানুষ। শীতের আরও খবর জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না এবং শেরপুর পৌর শহরের চাপাতলি থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। প্রথমেই চলে যাচ্ছি মেহেরপুরে। মুন্না, জেলায় শীতের তীব্রতা কেমন এবং আজ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে জানাবেন বিস্তারিত। সাহাব, আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুরে টানা 4 দিন ধরেই কিন্তু তাপমাত্রার পারদ কিন্তু 10-এর নিচে নেমে এসেছে। অর্থাৎ আজ সকাল 9টায় মেহেরপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে ছিল কিন্তু 9, এবং গত পরশুদিন কিন্তু 8 ডিগ্রি ঘরে ছিল মেহেরপুরের তাপমাত্রা। অর্থাৎ টানা 4 দিন ধরেই কিন্তু মেহেরপুরের তাপমাত্রা 10 ডিগ্রির নিচে, অর্থাৎ 8 থেকে 10 ডিগ্রির মধ্যে যেখানে তাপমাত্রা থাকে সেটাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। মেহেরপুরের উপর দিয়ে টানা 4 দিন ধরে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে, যার ফলে কিন্তু জনজীবনে এক ধরনের কষ্ট নেমে এসেছে। বিশেষ করে শীতের কারণে, অতিরিক্ত শীতের কারণে যারা একেবারে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়ছে। একদিকে তাদের যেমন শীত নিবারণের ভালো কোনো পোশাক নাই, অন্যদিকে কাজ তারা কিন্তু ঠিক মতো করতে পারছে না। অর্থাৎ আমি সকাল থেকেই কিন্তু মেহেরপুরের বিভিন্ন এলাকাতে ঘুরছি। স্বাভাবিক সময়ের চাইতে রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি কিন্তু একেবারেই কম, যার ফলে যারা রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক এরাও কিন্তু ঠিক মতো যাত্রী পাচ্ছে না, তাই এদের আয় রোজগারও কিন্তু কমে যাচ্ছে। আবার অতিরিক্ত ঠান্ডার কারণে মেহেরপুর জেনারেল হাসপাতাল সহ আশেপাশে যে সমস্ত ক্লিনিক গুলো রয়েছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে শীতজনিত যে সমস্ত রোগ, বিশেষ করে জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া এ ধরনের রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। তাই বাড়ির বয়োজ্যেষ্ঠ এবং শিশুদেরকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা বা চিকিৎসকরা। এছাড়াও আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, অতিরিক্ত শীতের কারণে কিন্তু বাজারেও এর প্রভাব পড়েছে। বিশেষ করে মাছের বাজার বা সবজির বাজারে কিন্তু শ্রমিক সংকট দেখা দিয়েছে, যার ফলে সরবরাহ অনেকটাই কমে গেছে, যার ফলে দাম কিন্তু বাড়তি। এছাড়াও আমরা দেখেছি যে রাস্তায় সারাদিনই সূর্য দেখা মিললেও কিন্তু উত্তাপ থাকছে খুবই সামান্য, যার ফলে মানুষ শীত নিবারণের জন্য আমরা খড়কুট জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে অনেকেই। তবে সবচাইতে বেশি ভোগান্তিতে রয়েছে যারা দিনমজুর, তারা কিন্তু ঠিক মতো কাজ করতে পারছে না। অর্থাৎ যারা কাজে আসছে তারাও কিন্তু, যেহেতু মানুষ রাস্তাঘাটে বের হচ্ছে না, তাই তারা কিন্তু কাজ পাচ্ছে না। সাহাব, এই ছিল মেহেরপুর থেকে শীত পরিস্থিতি এবং মৃদু শৈত্যপ্রবাহের সর্বশেষ খবর। আমাদের সাথে যুক্ত আছেন সৌরভ। আপনার কাছে ফিরছি। মৃদু শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে কেমন প্রভাব পড়েছে এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। সাপ শেরপুরে আজকে সকালে শীতের যে তীব্রতা সেটা কিন্তু আমরা দেখেছি এবং সকালে আমরা তাপমাত্রা রেকর্ড করেছি শেরপুরে
13°C। আমরা দেখেছি গত টানা 1 সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু শেরপুরে তীব্র থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করছে এবং এই শীতের তীব্রতার কারণে সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হচ্ছে শিশু, বয়োবৃদ্ধ এবং কর্মজীবী, শ্রমজীবী যারা মানুষ তারা রয়েছে। তারা কিন্তু কষ্ট পোহাচ্ছেন। এবং আমরা সকালে দেখেছি যে কর্মজীবী মানুষ কিন্তু তাদের কাজের তাগিদ তারা সকালে এই তীব্র শীত উপেক্ষা করে তারা বাইরে বের হয়েছেন। জেলা সদর হাসপাতালের সাথে আমার কথা হয়েছে। জেলা সদর হাসপাতাল আমাদেরকে জানিয়েছেন যে প্রতিদিন ঠান্ডাজনিত যে বিভিন্ন রোগ রয়েছে যেমন সর্দি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ নিয়ে কিন্তু জেলা সদর হাসপাতালের বহির্বিভাগে প্রায় 200 থেকে 300 রোগী তারা কিন্তু ব্যবস্থাপত্র গ্রহণ করছেন। পাশাপাশি এই হাসপাতালে ভর্তি থেকে 300 থেকে 350 রোগী কিন্তু তারা এই ঠান্ডাজনিত রোগ নিয়ে কিন্তু তারা এখানে প্রতিনিয়ত ভর্তি হয়ে তারা কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছেন। তবে এই বিষয়ে কৃষি বিভাগের সাথে আমার কথা হচ্ছে। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু সূর্যের দেখা নেই এবং প্রতিনিয়ত এই শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে এবং সবচেয়ে এই শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যেহেতু এখন শীতকালীন সবজি মাঠে রয়েছে, বিশেষ করে লাউ, টমেটো, শিম, তারপরে আলু সহ অন্যান্য তেল জাতীয় যে ফসল, সরিষা সহ অন্যান্য ফসল কিন্তু মাঠে রয়েছে। তো কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা হচ্ছে এগুলো হচ্ছে আলু। কারণ শেরপুর কিন্তু আলু সমৃদ্ধ একটি জেলা এবং এখানে প্রচুর আলু উৎপাদিত হয়। তো কৃষি বিভাগ বলছে যে আলুর যে মরক রোগ, এই তীব্র শীতের কারণে কিন্তু আলুর মরক রোগ দেখা দিলে কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই আলুতে যদি কীটনাশক ব্যবহার করা না হয় তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা। পাশাপাশি কৃষি বিভাগ আমাকে জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি এই শীতের যে তীব্রতা এবং যে ঘন কুয়াশা সেটি যদি কমে না যায় তাহলে কিন্তু কৃষকরা দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হবেন। তবে জেলা এবং উপজেলা প্রশাসন থেকে ছিন্নমূল এবং যারা অসহায় হতদরিদ্র তাদের মাঝে কিন্তু যে শীতবস্ত্র সেগুলো কিন্তু বিতরণ করা হয়েছে। তবে কৃষক বলছেন যে দ্রুত সময়ের মধ্যে হয়তো এই শীতের তীব্রতা কেটে গেলে এবং সূর্য দেখা দিলে কিন্তু এই শীতের তীব্রতা অনেকটাই কমে আসবে। তো এই ছিল শেরপুর থেকে এই শীত এবং যে মাঝারি শৈত্যপ্রবাহ এর সর্বশেষ তথ্য আমার কাছে। শৈত্যপ্রবাহে জনজীবনের প্রভাব নিয়ে বিস্তারিত জানাতে মেহেরপুর ও শেরপুর থেকে যুক্ত ছিলেন বন্যা ও সৌরভ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে বলা হয় জাতীয় অর্থনীতির লাইফলাইন। এই মহাসড়কে 1400 মিটারের বেশি লম্বা গোমতী সেতুর গার্ডার ও অ্যাবাটমেন্টের নাট বল্টু চুরি হলে যানবাহন চলাচলে অস্বাভাবিক কম্পনের সৃষ্টি হয়। পুরাতন সেতুটি বন্ধ রেখে কারিগরি ত্রুটি সমাধানের কাজ শুরু করেছে বিশেষজ্ঞ প্রকৌশলী দল। সেতুটির নিরাপত্তা বাড়ানোর দাবি যাত্রী সাধারণের। খালিদ সাইফুল্লাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরাতন গোমতী সেতুটি বন্ধ রয়েছে কারিগরি ত্রুটি মেরামতের জন্য। সেতুর গার্ডার ও অ্যাবাটমেন্টের মাঝখানে থাকা পট বেয়ারিংয়ের নাট বল্টু চুরি যাওয়ায় জয়েন্টগুলো বিকল হয়ে পড়ে। এতে সেতুটি মূল সড়ক থেকে প্রায় 2 ইঞ্চি উপরে উঠে যায়। ভারী যানবাহন দ্রুত চলাচলের ফলে সেতুতে সৃষ্টি হচ্ছে অস্বাভাবিক কম্পন। অস্বাভাবিক কাঁপুনি অনুভূত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে চালক ও যাত্রীদের মধ্যে। নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ সাময়িকভাবে সেতুতে যান চলাচল বন্ধ করে। এদিক দিয়ে যত গাড়ি যাতায়াত করে ব্যাপক একটা হুমকির মুখে থাকে এবং যে কোনো সময় এটা সংস্কার না হইলে যে কোনো সময় ভাঙা পড়তে পারে। বোলগুলো নিয়ে গেছে, এখন বোল যেগুলো ভাঙা গেছিল ওগুলো খুলে দিছি, এখন প্লেট যেটা ছুটে গেছে ওইটা কাজ করে দিছি, ওয়ালিং করে দিছি। ত্রুটি শনাক্তে সড়ক ও জনপথের বিশেষজ্ঞ প্রকৌশলী দল সেতুর পরীক্ষা নিরীক্ষা শেষে সমস্যার উৎস চিহ্নিত করেন। প্রকৌশলীরা জানান, দ্রুত মেরামত শেষে সেতুটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ভবিষ্যতের জন্য একটাই কাজ হবে, প্রত্যেকটা ব্রিজকে মাঝে মাঝে এটাকে ইন্সপেকশন করতে হবে, কোনো সমস্যা দেখা দিচ্ছে কিনা বা কোনো যাবতীয় সমস্যা আছে কিনা এখানে, পুরাতন নতুন সবগুলোরই, এবং নিরাপত্তার বিষয়টাও একটু এনশিওর করতে হবে। এটার টেকনিক্যাল টিম এটা ভিজিট করে গেছেন, এই কারিগরি বিষয়টা যাচাই করা হচ্ছে আর কি। সেগুলো সম্পাদন শেষে আমরা ব্রিজটি চালু করবো আর কি। পুরো সেতু আমাদের সিসিটিভির আওতায়, কিন্তু আরো পার্টিকুলার কিছু কিছু জায়গায় আমরা সিসি ক্যামেরা ইনস্টল করবো আর কি। চুরির কারণে সেতুটির কারিগরি ত্রুটি এর নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে। এতে উদ্বিগ্ন যাত্রী ও সাধারণ মানুষ। যেমন গাড়ির স্পিডে যায়, সেখানে গাড়ি এমনভাবে আপ ডাউন করে, মনে হয় গাড়ি যাবে ওটা মনে হয়। ব্রিজটা এদিক থেকে বোঝা যাচ্ছিল যে একবার উপর নিচের হচ্ছে এরকম অনেকভাবে কাঁপছে। ভিতরে যে স্প্রিংগুলো থাকে ওগুলো চুরি করে নিয়ে গেছে। 17টি স্পেনের সেতুটি 1995 সালে নির্মিত হয় গোমতী নদীর উপর। প্রতিদিন প্রায় 20,000 যানবাহন চলাচল করে এই সেতু দিয়ে। পুরাতন সেতু বন্ধ থাকলেও নতুন সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সেতুর পট বেয়ারিংয়ের নাট বল্টু চুরির ফলে সেতুটি বন্ধ রেখে মেরামতের কাজ চলছে। সেতুর নিরাপত্তায় আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।
সারা দেশের মতো বরিশালেও বইছে ভোটের হাওয়া। নির্বাচনে পুরুষদের পাশাপাশি নারীদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। স্থানীয় অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে নতুন দিনের বার্তা চান নারী ভোটাররা, যা জাতীয় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমিনুল ইসলামের তোলা ছবিতে ফিরদাউস সোহাগের প্রতিবেদন। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে মোট ভোটারের সংখ্যা 12,76,95,183 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,14,907 জন আর নারী ভোটার 6,28,79,042 জন। হিসেব অনুসারে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। তবে উপকূলীয় এলাকার নিম্ন আয়ের পরিবার কিংবা তৃণমূলের পিছিয়ে থাকা নারীদের কাছে ভোট এখনও খুব একটা গুরুত্ব পাচ্ছে না। এই যেমন বরিশালের চরকাউ এলাকার বৃদ্ধা আমেনা, মাঝবয়সী নাছিমা কিংবা রুমা। অর্থের অভাবে এদের খাবার জোটে না ঠিক মতো। তাই আগামীতে যারা নির্বাচিত হয়ে দেশের দায়িত্ব নেবেন তাদের কাছে এই নারীদের প্রত্যাশা শুধু খেয়ে পরে বেঁচে থাকার। চাই আমরা খাইয়ে ফিনতে যাই, সুখে শান্তিতে যাইতে পারি, নাতি ফুটি লইয়া পোলা পান লইয়া সুখে শান্তিতে জানি থাকি, আর নিরাপত্তা জানি থাকে। আমি গরিব মানুষ খাই ফিনতে ভালো থাকতে চাই, সরকার জানি আমাকে দিকে নজর দেয়। চাল ডাল যদি মগে সরকারে দিতে তবু তো মগে একটু উপকার হইতে। স্বাধীনতার 55 বছরে বরিশাল অঞ্চলে কাঙ্ক্ষিত শিল্পায়ন হয়নি। এজন্য নারী উদ্যোক্তার সংখ্যা একেবারেই কম। তাই নারীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ চান আগামী নির্বাচনে নির্বাচিতদের কাছে। আর নারীদের স্বাস্থ্যসেবা সহ নানা সংকট দূরীকরণের দাবি নারী চিকিৎসকদের। ব্যবসা করার জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গেলে প্রতিটা সেক্টরই ঘুষ ছাড়া কোনো পেপার সহজভাবে পাওয়া যায় না। আগামী নির্বাচিত সরকারের কাছে আমার প্রত্যাশা যে সব দিকগুলো যেন সমাধান করা হয়। এখানে অনেক তৃণমূল জায়গা রয়েছে যেখানে চিকিৎসা সেবার মান যে পর্যায়ে আমরা প্রত্যাশা করি সে পর্যায়ে রয়নি, যার কারণে দেখা যায় যে নারীরা অনেক সময় অকালে ঝরে যায়। তো আমি চাবো যে তৃণমূল পর্যায়েও যাতে চিকিৎসা সেবার মান উন্নতিকরণ করা হয়। সারা দেশের মধ্যে বরিশাল বরাবরই সাক্ষরতার হারে এগিয়ে। তবে উচ্চশিক্ষা কিংবা কারিগরি শিক্ষার জন্য দেশের অন্যান্য অংশের মতো সুযোগ সুবিধা নেই। এর প্রভাব রয়েছে নারী শিক্ষার ক্ষেত্রেও। তাই ভোটে নির্বাচিতদের এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানান এই নারী শিক্ষাবিদ। নারীরা প্রযুক্তি নির্ভর যে শিক্ষা, আধুনিক মানসম্মত যে শিক্ষা, তার ক্ষেত্রে হয়তো বেশ খানিকটা পিছিয়ে। দক্ষতা ভিত্তিক কারিগরি যে শিক্ষা, সেই শিক্ষার সঙ্গে নারীদেরকে পরিচিত করানোর আরও যায় কিনা। বরিশালে মোট ভোটার 28,82,948 জন। এর মধ্যে পুরুষ 11,58,172 জন আর নারী 11,26,757 জন। গত 12টি জাতীয় সংসদ নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি কতটা পালিত হয়েছিল সেটি সবারই জানা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন তাদের দেয়া প্রতিশ্রুতি কতটা তারা পালন করবেন এখন সেটি দেখার বিষয়। ফিরদাউস সোহাগ, এখন বরিশাল। পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সেগুলো অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সিলেট প্রেস ক্লাবে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। যেহেতু আমরা খুবই রাজনীতিমুখী একটা জাতি, সেখানে একটা উত্তেজনা থাকে, আতঙ্কের পরিবেশটা আমরা সরিয়ে দিতে পারি। এই আতঙ্কটা কেন তৈরি করা হচ্ছে, আতঙ্কটা কারা তৈরি করছে, গভীরে গিয়ে দেখবেন সেই পরাজিত শক্তিই করছে। তো তাদেরকে যদি আমরা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দিতে পারি, বাকি চ্যালেঞ্জগুলো আশা করি আমরা মোকাবেলা করতে পারবো। নেত্রকোনার হাওরে পানি নেমে যাওয়ায় কৃষকরা এখন ব্যস্ত বোরো আবাদে। এই চাষাবাদ চলবে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত, যা হাওর অঞ্চলের কৃষকদের সারা বছরের খোরাক যোগায়। তবে কৃষি উপকরণের দাম বাড়ায় চাষাবাদে কিছুটা প্রভাব পড়লেও আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা চাষিদের। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদনে বিস্তারিত। দীর্ঘ 6 মাস পানিতে ডুবে থাকা হাওরের জমি থেকে পানি নামায় এখন বোরো ধান রোপণে ব্যস্ততা চাষিদের। জমিতে মাড়াই কিংবা চারা রোপণের এমন দৃশ্য এখন নেত্রকোনার প্রতিটি হাওরে।
নিচু জমিগুলোতে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই চাষাবাদ চলবে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত, যা হাওর অঞ্চলের কৃষকদের সারা বছরের খোরাক জোটায়। উচিতপুর হাওরের কৃষক ফজলুল হক হাওরের 16 কাঠা জমিতে রোপণ করেছেন হাইব্রিড জাতের ধান। গেল কয়েক বছর ভালো ফলন হওয়ায় এবারও সেই স্বপ্ন নিয়েই চাষাবাদে নেমেছেন তিনি। একই আশায় বুক বেঁধেছেন অন্য চাষিরা। গত বছর ফসল খুব ভালো ছিল, অনেক বছর কেমন হয় তা তো আর জানা নাই। আল্লাহর আশা হচ্ছে তো ভালো হইতো। চাষিরা বলছেন এবারে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। তবে চলতি বছর জ্বালানি তেল থেকে শুরু করে বীজ, সার ও কীটনাশক সহ সবকিছুর দাম বাড়ায় ফলন উৎপাদনে যোগ হয়েছে বাড়তি ব্যয়। দর বেশি তো 1200, 1300, 800, 900 মন তা হেদান কিটারে খুশি। আর মারি সব সবই খরচের বেশি, কামলা খরচ যা আছে সব যাবতীয় খরচের একটা বেশি হার। পাইতাম মনোর এই 4000 টাকা, 4500 টাকা পাই, তারপরে তো পোষে না। কৃষি বিভাগ বলছে হাওরে ফসল উৎপাদনের পরিমাণ বাড়াতে মাঠ পর্যায়ে বীজ, সার সহ নানা রকম সহায়তা দেয়া হচ্ছে। বীজতলা থেকে শুরু করে একেবারে ফসল কর্তন পর্যন্ত আমরা যে ধরনের প্রযুক্তিগত সহায়তা আমরা মাঠ পর্যায়ে আমাদের যে উপসরকারি কৃষি অফিসার আছে তাদের মাধ্যমে দিয়ে থাকি। চলতি বছর নেত্রকোনায় 1,85,548 হেক্টর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল 11:30টায় শুরু হয় পরীক্ষা, চলবে 12:30 পর্যন্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে 849টি আসনের বিপরীতে আবেদন করে 51,506 জন শিক্ষার্থী। পরীক্ষা উপলক্ষে বিশেষ শাটলের ব্যবস্থা করেছে প্রশাসন। এছাড়াও ক্যাম্পাসে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জামালপুরের 7 উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ করা হয়েছে সরিষা। মাঠ জুড়ে চলছে মোয়ালদের মধু সংগ্রহের কার্যক্রম। বিস্তারিত জানাতে সদর উপজেলার চর জালালের পাড়া থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। জুয়েল, জেলায় সরিষা আবাদ কেমন দেখছেন এবং মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা কত, জানাবেন বিস্তারিত। সাহাব, জামালপুরের চলতি মৌসুমে 40,982 হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরিষা ফুলের মধু সংগ্রহ করার জন্য মোয়ালরা মাঠে মাঠে মৌমাছি বক্স স্থাপন করেছে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে আজ পর্যন্ত প্রায় 4,000 মৌবক্স স্থাপন করা হয়েছে জেলার বিভিন্ন উপজেলাগুলোর সরিষা ফুলের মাঠে। বলা চলে বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সরিষার চাষ হচ্ছে, আর পাশাপাশি মোয়ালরা মধু সংগ্রহ ব্যস্ত হয়ে পড়েছে। তবে এখানকার যে মোয়াল রয়েছে তাদের সাথে কথা বলে তারা ইতিমধ্যে এখানকার যে স্থানীয় লোকজন আছে তাদের কাছে প্রতি কেজি মধু বিক্রি করছে 350 থেকে 400 টাকা। আর পাইকারি ভাবে দেশের বিভিন্ন কোম্পানি এখান থেকেই মাঠ থেকে মধু সংগ্রহ করছে, তারা 300 টাকা কেজি অর্থাৎ 12,000 থেকে 15,000 টাকা মনে মধু সংগ্রহ করছে। আর এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে গুণে খাঁটি হওয়ায় তারা স্বচক্ষে দেখে শুনে তারা এই মাঠ থেকে তারা খাঁটি মধু সংগ্রহ করছে। মধু সংগ্রহ করতে পারে একটি অর্থ বাড়তি মোয়ালটা পাচ্ছে। এই মধু দিয়ে তারা জাতীয় অর্থনীতিতে একটি ভূমিকা রাখছে। আর কৃষি বিভাগের তথ্য মতে এই চলতি বছরে জামালপুরে 70 থেকে 80 টন মধু সংগ্রহের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে, যার বাজার মূল্য 80 থেকে 90 কোটি টাকা হবে বলে এই কৃষি বিভাগের একটি তথ্য জানিয়েছে। আরেকটি বিষয় বলা চলে, কৃষি বিভাগ বলছে এই যে মাঠ থেকে সরিষা ফুলের নির্যাস থেকে যে মধু সংগ্রহ করা হচ্ছে, এতে করে সরিষা ফুলের ফলনটা বৃদ্ধি হচ্ছে। সব ফুলের মৌমাছির মাধ্যমে পরাগায়ন হচ্ছে, এতে করে ফলন বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি মোয়ালরা এই সরিষা ফুলের খাঁটি গুণগত মানের মধু সংগ্রহ করতে পারছে। তবে এখানকার যে মৌচাষী বা মোয়াল যারা রয়েছে তাদের একটি দাবি হচ্ছে বিসিক থেকে একসময় সরকারি একটি স্বল্প সুদে একটি লোনের ব্যবস্থা করা হতো, সেটি এখন বন্ধ রয়েছে। সেই লোনটি যদি এই মৌচাষীদের মধ্যে সরবরাহ করে তাহলে মৌচাষীরা আরো বৃহৎ আকারে তারা মধু সংগ্রহ করতে পারবে এবং জাতীয় অর্থনীতিতে তারা গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখতে পারবে বলে জানিয়েছে। আরেকটি বলা চলে এই মৌমাছি যারা লালন পালন করে তাদের জন্য একটি প্রশিক্ষণের ব্যবস্থা করলে, প্রণোদনের ব্যবস্থা করলে তারা অনেকটাই ভালো করবে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে মধু সংগ্রহের সবশেষ তথ্য। সাহাব, আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।